মানুষের মনে কিন্তু প্রায়ই এই প্রশ্নটা ঘোরে যে কেন কিছু মানুষ সারা জীবন হাড়ভাঙা খাটুনি খেটেও ওই একটা সাধারণ একঘেয়ে জীবনই পার করে, আর অন্য কয়েকজন আবার খুব অল্প সময়ে সাফল্যের একদম চূড়ায় পৌঁছে যায়। হ্যাঁ, এটা খুব কমন একটা প্রশ্ন। আমরা সবাই বোধহয় জীবনের কোনো না কোনো সময় এই কথাটা ভেবেছি। ঠিক। তো 1908 সালের কথা, তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ধনী অ্যান্ড্রু কার্নেগি এই রহস্যটা খুঁজে বের করার এক বিশাল দায়িত্ব দিয়েছিলেন একজন তরুণ সাংবাদিককে। মানে প্রস্তাবটা বেশ অদ্ভুত ছিল। অদ্ভুত মানে কি প্রস্তাব দিয়েছিলেন তিনি? তিনি বলেছিলেন যে আমি তোমাকে কোনো টাকা দেব না, কিন্তু তুমি আগামী 20 বছর সম্পূর্ণ বিনামূল্যে আমার একটা কাজ করে দেবে। 20 বছর? বিনা বেতনে 20 বছর খাটতে হবে? ব্যাপারটা আসলেই পাগলামি মনে হওয়ার মতো। একদম। কিন্তু সেই তরুণ সাংবাদিক মানে নেপোলিয়ন হিল কিন্তু রাজি হয়েছিলেন। কার্নেগি তাকে বিশ্বের সবচেয়ে সফল 500 জন মানুষের একটা তালিকা ধরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, উদ্দেশ্য ছিল এই 500 জনের জীবন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা, মানে তাদের সাফল্যের পিছনের কোনো সাধারণ সূত্র বা বিজ্ঞান আছে কিনা সেটা খুঁজে বের করা। রাইট। আর এই দীর্ঘ 20 বছরের গবেষণার চূড়ান্ত ফসলই হল দ্য ল অফ সাকসেস নামের বিখ্যাত বইটি। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই বইয়ের দেয়া দারুণ সব নীতিগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটা কিন্তু সবার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো। বিশেষ করে বইয়ের একদম শেষের দিকের যে নীতিগুলো আছে সেগুলো রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো। তো যে কোনো বড় কাজের শুরুতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো গন্তব্য সম্পর্কে পরিষ্কার একটা ধারণা। হিল ওই 500 জন সফল মানুষের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা দেখেছিলেন সেটা হলো নির্দিষ্ট প্রধান লক্ষ্য, মানে আ ডেফিনেট চিফ এইম। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা আমাদের আধুনিক জিপিএস এর মতো। ধরুন আপনি জিপিএসে শুধু লিখলেন যে একটি সুন্দর জায়গায় যেতে চাই। জিপিএস তো তাহলে কোনো রাস্তাই দেখাতে পারবে না। একদমই তাই। ঠিক তেমনি জীবনে শুধু যদি বলি যে অনেক বড়লোক হতে চাই বা সফল হতে চাই, এই অস্পষ্ট ইচ্ছা নিয়ে আসলে বড় কোনো গন্তব্যে পৌঁছানো যায় না। মানে লক্ষ্যটা একদম সুনির্দিষ্ট হতে হবে, তাই তো? হ্যাঁ, যেমন ধরুন আপনি ঠিক করলেন যে আগামী 3 বছরের মধ্যে আমি আমার গ্রাফিক ডিজাইন স্কিল ব্যবহার করে মাসে 1 লক্ষ টাকা আয় করব। ও আচ্ছা, এখানে টাকার অঙ্ক, সময় আর কাজ সবকিছু একদম নির্দিষ্ট। ঠিক। জিপিএসের এই উপমাটা শুনতে খুব সহজ লাগলেও মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু বিষয়টা বেশ বিজ্ঞানসম্মত। মানুষের মস্তিষ্কে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS নামে একটা অংশ আছে। RAS, এটা ঠিক কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্ক তো প্রতিদিন লাখ লাখ ডেটা আর উদ্দীপনা গ্রহণ করে। এখন মস্তিষ্ক যদি এই বিপুল তথ্যের সবগুলোকে প্রসেস করতে যেত, তবে কিন্তু মানুষ মানসিক চাপে পাগল হয়ে যেত। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। তাই এই RAS মূলত একটা স্প্যাম ফিল্টারের মতো কাজ করে। যখন কোনো লক্ষ্য একদম নির্দিষ্ট করে ব্রেনকে জানিয়ে দেওয়া হয়, তখন এই সিস্টেম শুধু ওই লক্ষ্য সম্পর্কিত সুযোগ আর তথ্যগুলোকে ফিল্টার করে আমাদের সামনে নিয়ে আসে। মানে তখন মনে হতে থাকে যে চারদিকে শুধু ওই লক্ষ্যের সাথে জড়িত সুযোগগুলোই ঘুরঘুর করছে। দারুণ তো। আর এই নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পথে আত্মবিশ্বাসটাও তো খুব জরুরি। অবশ্যই। মনের সব ভয় দূর করে পজিটিভ অটো সাজেশনের মাধ্যমে অবচেতন মনকে শক্তিশালী করতে হয়। অটো সাজেশনের কথায় আমার হেনরি ফোর্ডের ওই বিখ্যাত V8 ইঞ্জিনের উদাহরণটার কথা মনে পড়ছে। হ্যাঁ, ফোর্ডের ওই গল্পটা অসাধারণ। মানে ফোর্ড যখন 8টি সিলিন্ডার একটা মাত্র ব্লকে ঢালাই করতে চেয়েছিলেন, তখন তার দলের বাঘা বাঘা ইঞ্জিনিয়াররাও বলেছিল যে বিজ্ঞানের দৃষ্টিতে এটা একেবারেই অসম্ভব। কিন্তু ফোর্ড নিজের উপর বিশ্বাস হারাননি। তিনি বলেছিলেন এটা বানাতেই হবে। রাইট। একইভাবে থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পথে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। 10,000 বার, তবুও কিন্তু তিনি বিশ্বাস হারাননি। হ্যাঁ, এই আত্মবিশ্বাসটাই তাদের সফল করেছে। তবে এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? এই যে গঠনমূলক আত্মবিশ্বাস আর অতি আত্মবিশ্বাসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অন্ধ অতি আত্মবিশ্বাস কিন্তু মানুষকে নতুন তথ্য গ্রহণ করতে বাধা দেয়। মানে অতি আত্মবিশ্বাসী মানুষ মনে করে যে তার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। জিপিএস যেমন মাঝে মাঝে ভুল রাস্তা দেখায়, তেমনি অন্ধবিশ্বাসও তো বিপদে ফেলতে পারে। একদম। এডিসন বিশ্বাস করতেন তিনি পারবেন, কিন্তু প্রতিবার ব্যর্থ হওয়ার পর তিনি তার পদ্ধতি পরিবর্তন করেছিলেন। তিনি একই ভুল বারবার করেননি। আচ্ছা, তো নিজের উপর বিশ্বাস আর নির্দিষ্ট লক্ষ্য থাকার পর একটা পর্যায়ে গিয়ে কিন্তু বোঝা যায় যে একা একা অনেক বড় কিছু অর্জন করা আসলে সম্ভব নয়। ঠিক তখনই প্রয়োজন হয় সঠিক মানুষদের।
হিল এই বিষয়টাকে বলেছেন মাস্টার মাইন্ড। সাধারণত আমরা তো দলবদ্ধ কাজ বলতে কয়েকজনের একটা মিটিং বা গ্রুপ আড্ডাকে বুঝি। কিন্তু হিলের এই মাস্টার মাইন্ড ধারণাটা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। একা কাজ করার চেয়ে সমমনা মানুষের সাথে মিলে কাজ করলে একটা অদৃশ্য মানসিক শক্তি তৈরি হয়। ধরুন কেউ একটা স্টার্টআপ খুলবে, এখন সে যদি একজন টেক এক্সপার্ট আর একজন মার্কেটিং এক্সপার্টকে নিয়ে একটা টিম বানায়, তখন বিষয়টা কেমন হবে? তখন তাদের তিনজনের মিলিত বুদ্ধি কিন্তু সাধারণ অঙ্কের মতো 1+1+1=3 হবে না। মানে তাহলে কত হবে? সেটা কাজ করবে 111-র মতো। মানে একটা বিশাল সিনার্জি তৈরি হবে। একে অপরের পরিপূরক স্কিলগুলো মিলে এই অবিশ্বাস্য গতিটা তৈরি করে। আমি এটাকে একটা অর্কেস্ট্রার সাথে তুলনা করতে পারি। বেহালা, বাঁশি, পিয়ানো, প্রতিটি বাদ্যযন্ত্র আলাদা হলেও একসাথে তারা একটা নিখুঁত সিম্ফনি তৈরি করে। দারুণ একটা উপমা। সূর্যের আলোকে লেন্স দিয়ে একটা বিন্দুতে আনলে যেমন আগুন জ্বলে ওঠে, তেমনি সবাই মিলে ফোকাস করলে সাফল্য আসবেই। কিন্তু এই মাস্টারমাইন্ড গ্রুপে যদি কেউ বেসুরো বাজায়, মানে নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে আসে, তখন কি হবে? তাহলে ওই সিনার্জি মুহূর্তের মধ্যে কাজ করা বন্ধ করে দেবে। অনেকটা সিস্টেমে ভাইরাস ঢোকার মতো। তাই সঠিক মানুষ নির্বাচন করাটা এখানে সবচেয়ে জরুরি। বুঝতে পেরেছি। তো একটা শক্তিশালী দল আর লক্ষ্য থাকার পর এবার তো মাঠে নেমে কাজ করার পালা, মানে উদ্যোগ বা ইনিশিয়েটিভ। হ্যাঁ, অন্যের নির্দেশের অপেক্ষায় বসে না থেকে নিজে থেকে দায়িত্ব নেওয়ার ক্ষমতা। যেমন ধরুন অফিসের কোনো একটা প্রজেক্ট নিয়ে সবাই যখন দায়িত্ব নিতে ভয় পাচ্ছে, ঠিক তখন নিজে এগিয়ে এসে বলা যে আমি এটা হ্যান্ডেল করব। রাইট। এই গুণটাই একজনকে ভিড়ের মাঝে নেতা হিসেবে পরিচিত করে। কেউ বলে দেওয়ার আগে নিজে থেকে কাজ শুরু করতে হয়। কিন্তু এই উদ্যোগ নেওয়ার সাহসটা কোথা থেকে আসে? হিল তো এখানে সঞ্চয়ের অভ্যাসের কথা বলেছেন, তাই না? একদম ঠিক। দ্য হ্যাবিট অফ সেভিং। পদ্ধতিগতভাবে অর্থ সঞ্চয় করাটা শুধু নিরাপত্তাই দেয় না, বরং সাহসও যোগায়। সাধারণত আমরা সঞ্চয়কে বৃদ্ধ বয়সের নিরাপত্তা হিসেবেই দেখি। কিন্তু হার্ভার্ডের একজন গবেষকের মতে, যখন মানুষের অভাবের মানসিকতা থাকে, তখন তার মস্তিষ্ক শুধু মাস শেষের খরচ মেটানোর চিন্তায় ব্যস্ত থাকে। মানে আয়ের একটা অংশ, অন্তত 10% যদি আগে আলাদা করে জমানো যায়, তবে সেটা একটা অপরচুনিটি ফান্ড হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই জমানো টাকাই ভবিষ্যতে বড় কোনো সুযোগ আসলে বড় রিস্ক নিতে সাহস দেবে। আর্থিক নিরাপত্তা মানুষের মনে এক ধরনের স্বাধীনতা দেয়। আর সেই স্বাধীনতা থেকেই সে কর্মক্ষেত্রে স্বাধীনভাবে উদ্যোগ নিতে বা নেতৃত্ব দিতে পারে। দারুণ একটা সংযোগ। তো কাজ শুরু করার পর সেই গতি ধরে রাখতে আমাদের দুটো জিনিস লাগে। একটা হলো কল্পনা শক্তি, অন্যটা উদ্দীপনা। মানে মনের ভেতরে ভবিষ্যতের ছবিটা পরিষ্কারভাবে দেখার ক্ষমতা। জে.কে. রাউলিং যখন হ্যারি পটার লিখছিলেন, তার মাথায় তো পুরো জাদুকরি দুনিয়ার ছবি গাঁথা ছিল। হ্যাঁ, কল্পনা করতে পেরেছিলেন বলেই তিনি সেটা কাগজে নামাতে পেরেছিলেন। আর এর সাথে যখন উদ্দীপনা বা এনথুজিয়াজম যুক্ত হয়, তখন সেটা একেবারে সংক্রামক হয়ে ওঠে। রাইট, কাজের প্রতি তীব্র প্যাশন। মানে কেউ যদি ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে, তাহলে তো কেউ শুনবেই না। একদম। কিন্তু বুক ফুলিয়ে উৎসাহ নিয়ে কথা বললে মানুষ সেই আইডিয়াতে বিনিয়োগ করতে রাজি হয়। এটা হলো সাফল্যের জ্বালানি। কিন্তু যখন কেউ খুব উদ্দীপ্ত থাকে, ইমোশনে ভাটে থাকে, তখন তো বাস্তবতার মাটি থেকে দূরে সরে যাওয়ার একটা রিস্ক থাকে। আর ঠিক সেখানেই প্রয়োজন হয় আত্মসংযম বা সেলফ কন্ট্রোলের। এটাকে কি আমরা গাড়ির স্টিয়ারিং বা ব্রেকের সাথে তুলনা করতে পারি? হ্যাঁ, একদম তাই। আবেগ, রাগ বা লোভের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেওয়াটাই হলো আত্মসংযম। যেমন একজন সফল ট্রেডার কখনোই ইমোশনে পড়ে বা উত্তেজনার মাথায় শেয়ার কেনেন না। ঠিক, তিনি মাথা ঠান্ডা রেখে লজিক দিয়ে কেনেন। উদ্দীপনা হলো অ্যাক্সেলারেটর আর আত্মসংযম হলো ব্রেক। এই দুটোর সঠিক ব্যালেন্স ছাড়া সাফল্য আসে না। কিন্তু যখন উত্তেজনার মুহূর্তে লজিক বজায় রাখাটা বাস্তবে খুব কঠিন হয়ে যায়, তখন কি করা উচিত? স্নায়ুবিজ্ঞানের ভাষায় এই উত্তেজনার মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বিরতি নেওয়া উচিত। এই পজ দেওয়াটা মস্তিষ্ককে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। খুব ভালো একটা পয়েন্ট। তো নিজের মনকে নিয়ন্ত্রণ করার পর বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের ক্ষেত্রে একটা দারুণ নীতির কথা বইটাতে বলা হয়েছে। হ্যাঁ, পারিশ্রমিকের চেয়ে বেশি কাজ করা, ডুইং মোর দ্যান পেইড ফর। মানে ওভার ডেলিভারি করার মানসিকতা। ধরুন কেউ 5,000 টাকার একটা কাজের অর্ডার পেল। এখন সে যদি ক্লায়েন্টকে 7,000 টাকার ভ্যালু দেয়,
তাহলে সেই ক্লায়েন্ট কিন্তু পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। ঠিক, এর সাথে যদি হাসি মুখে কথা বলার মতো একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব বা আ প্লিজিং পার্সোনালিটি থাকে, তাহলে তো পেশাগত জীবনের অনেক দরজা এমনিতেই খুলে যায়। একদম, মানুষের নাম মনে রেখে তাকে সম্মান দেওয়াটা ব্যক্তিত্বকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, এই পারিশ্রমিকের চেয়ে বেশি কাজ দেওয়ার নীতিটা শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু এর ফলে কি মানুষ কখনো শোষণের শিকার হতে পারে না? এই ঝুঁকিটা তো থাকেই। কোথায় গিয়ে এই ওভার ডেলিভারির সীমারেখা টানা উচিত? মানে দিনের পর দিন বিনা পয়সায় খাটুনি তো আর করা যায় না। আসলে এই ওভার ডেলিভারি করার মূল উদ্দেশ্য কিন্তু শুধু কোম্পানিকে খুশি করা নয়, বরং নিজের স্কিল বাড়ানো এবং নিজেকে অদ্বিতীয় একটা সম্পদে পরিণত করা। ও আচ্ছা, মানে নিজের শর্তে ওভার ডেলিভারি করা, শোষিত হওয়ার জন্য নয়। একদম। আর এর সাথে যুক্ত হয় সঠিক চিন্তাভাবনা বা অ্যাকুরেট থট। মানে আবেগ বা শোনা কথার উপর ভিত্তি না করে ফ্যাক্ট বা তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, বর্তমান যুগে তো তথ্যের ছড়াছড়ি। ফ্যাক্ট এবং ওপিনিয়ন মানে মতামতের মধ্যে পার্থক্য করাটা খুব জরুরি। রাইট। যেমন কেউ বলল যে ইউটিউব এখন শেষ হয়ে গেছে, এটা তো স্রেফ একটা মতামত। ঠিক, কিন্তু ডেটা যদি বলে যে ইউটিউবের ইউজার বাড়ছে, তবে সেটা হলো ফ্যাক্ট। সফল হতে হলে এই ফ্যাক্টের ওপর ভিত্তি করে এগোতে হবে। তো আমরা নির্দিষ্ট লক্ষ্য, দল গঠন, সঞ্চয় থেকে শুরু করে সঠিক চিন্তাভাবনা পর্যন্ত অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। কিন্তু সব নীতি মানার পরও তো জীবনে বাধা আসবেই, মানুষ হোঁচট খাবেই। হ্যাঁ, আর এই বাধাকে কিভাবে গ্রহণ করতে হয় সেখানেই লুকিয়ে আছে সাফল্যের চূড়ান্ত রহস্য। বইটির একদম শেষ ভাগে হেল ব্যর্থতা থেকে শিক্ষা বা ফেলিয়ার এর কথা বলেছেন। ব্যর্থতা মানে কোনো শেষ নয়, বরং এটা নতুন কিছু শেখার একটা বিশাল সুযোগ। আর এর সাথে তিনি বলেছেন সোনালী নিয়ম বা দ্য গোল্ডেন রুলের কথা। এটা আসলে নৈতিকতার সেই চূড়ান্ত পর্যায়, যেখানে একজন মানুষ অন্যের প্রতি ঠিক সেই আচরণটাই করে যা সে নিজের জন্য আশা করে। আচ্ছা, যদি কেউ প্রথম 15টা নীতি খুব ভালোভাবে অনুসরণ করে সফল হয়, কিন্তু তার মধ্যে এই ব্যর্থতা মেনে নেওয়ার মানসিকতা আর নৈতিকতা না থাকে, তাহলে কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম 15টা নীতি মানলে হয়তো সে সাময়িকভাবে প্রচণ্ড ক্ষমতার অধিকারী হবে, কিন্তু একটা সময় পর তাসের ঘরের মতো তার পতন ঘটবেই। কারণ নৈতিকতাহীন সাফল্য আর আত্মকেন্দ্রিকতা একটা সময় ওই ব্যক্তিকেই ধ্বংস করে দেয়। একদম ঠিক। প্রকৃত সাফল্য তো আর একা একা পাহাড়ের চূড়ায় ওঠার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। হ্যাঁ, নিজের মূল্যবোধ ঠিক রাখা আর সমাজকে সুন্দর একটা জায়গায় রূপান্তরিত করাই তো মূল লক্ষ্য হওয়া উচিত। আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে 1908 সালের একটা উদ্যোগ থেকে বেরিয়ে আসা এই 17টি নীতি মানুষকে সাধারণ জীবন থেকে সাফল্যের শিখরে নিয়ে যায়। হ্যাঁ, নির্দিষ্ট লক্ষ্য, মাস্টারমাইন্ড, সঞ্চয়, আত্মসংযম এই সব কিছু মিলে মানুষের মনস্তত্ত্বকে কিভাবে বদলে দেয় সেটা সত্যিই দারুণ। বিদায় নেওয়ার আগে একটা বিষয় খুব গভীরভাবে ভাবার মতো। আমরা তো মাস্টারমাইন্ড আর সহযোগিতার কথা জানলাম, কিন্তু একবার ভেবে দেখার মতো একটা বিষয় হলো, যদি এমন একটা পৃথিবী সত্যিই তৈরি হয় যেখানে সবাই পারিশ্রমিকের চেয়ে বেশি কাজ দিচ্ছে আর সবাই এই সোনালী নিয়ম মেনে চলছে, আচ্ছা, তবে কি সেই পৃথিবীতে মানুষের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার কোনো প্রতিযোগিতা থাকবে, নাকি পুরো মানব সমাজটাই তখন একটা বিশাল অজেয় মাস্টারমাইন্ডে পরিণত হবে? অসাধারণ একটা চিন্তার খোরাক। এটা নিয়ে আসলে ভাবা উচিত। এই দারুণ চিন্তার সাথেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।